আজ সকাল ৫ ঘটিকায় আমাদের ভারতীয় রাজনীতির বিরোধী দলনেতা রাহুল গান্ধী হাতরাসে যায় এবং হাতরাসে যে দুর্ঘটনা হয়েছিল আমরা প্রত্যেকেই জানি, আপনারাও প্রত্যেকেই জানেন। সেখানে একজন ভোলে বাবার সৎসঙ্গে একটা দৌড়ঝাঁপ শুরু হয় এবং সেখানে আমাদের উত্তরপ্রদেশের হাতরাসের প্রায় ১২১ জন মতো মারা যায় এবং অনেকেই যারা আহত অবস্থায় আছে, হসপিটালাইজ আছে। এই ১২১ জনের মধ্যে ১১৬ জনই কিন্তু মহিলা, কারো মা, কারো বোন, কারো বিবি, মানে কারো স্ত্রী, কারো বাচ্চা। তা আজ বিরোধী দলনেতা রাহুল গান্ধী সকাল ৫টায় এই দুর্ঘটনাগ্রস্ত যে পরিবার, সেই পরিবারগুলোর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যায়। আপনারা এই চিত্র দুটো দেখবেন। এই চিত্র দুটোর মধ্যে একজন বাচ্চা, ১৩ বছরের বাচ্চা, কান্না করতে করতে শুধু একটি কথাই বলছে যে মা কোথায়, মা কি আর কোনোদিনও ফিরে আসবে না। ঠিক একই সঙ্গে আরেকটি চিত্র দেখছেন যেখানে একজন বৃদ্ধা রাহুল গান্ধীকে প্রায় জড়িয়ে ধরেছেন এবং তার যে দুঃখ বা তার যে কষ্ট সেটা বয়ান করছে। রাহুল গান্ধীও খুব ধীর স্থিরভাবে সেই বৃদ্ধার বক্তব্য শুনছেন, বৃদ্ধা রাহুল গান্ধীকে আশীর্বাদও করছেন। এই দৃশ্যগুলো পাশাপাশি একজন বাবা বারবার কান্না করে একটি কথাই বলছে যে আমি যদি সেদিন তার ১৮ বছরের মেয়ে এই দুর্ঘটনায় মারা গেছেন, কান্না করতে করতে একটি কথাই বারবার বলছে যে আমি যদি সেদিন মেয়েকে পয়সা না দিতাম তাহলে হয়তো সে ওখানে যেতেই পারতো না, আর এই দুর্ঘটনা থেকে হয়তো বেঁচে যেত। রাহুল গান্ধী বলে আপনি নিজেকে নিজে দোষ দেবেন না। ঠিক একইভাবে একজন রাজনেতার যে দায়িত্ব, মানে এই মুহূর্তে হাতরাসের যারা দুর্ঘটনাগ্রস্ত পরিবার, তাদের প্রতি রাজনেতার যে দায়িত্ব, সেই রাজনেতার দায়িত্ব কিন্তু রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসাবে আজকে তাদের পাশে গিয়ে তাদের বেদনার সঙ্গে তাদের সঙ্গে কথা বলে সমবেদনা জ্ঞাপন করে। এটা গেল একটা পার্ট। সেখান থেকে বেরিয়ে রাহুল গান্ধী খুব দক্ষতার সঙ্গে, এবং একটা জিনিস আমরা প্রতিনিয়ত রাজনীতিতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি যে বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন অ্যাক্সিডেন্টাল যে সমস্ত জিনিসগুলো ঘটে আসছে, সেই জায়গায় কোথাও না কোথাও রাজনীতিক যে একটা দোষারোপ, সেটা কিন্তু একটা চরম পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু আজকে সেই হাতরাসের পরিবারদের সঙ্গে দেখা করার পর রাহুল গান্ধী যে বক্তব্যটা দেয়, এই বক্তব্য যদি আপনারা একটু ধ্যান দিয়ে, মানে নিজের বিবেকবোধ দিয়ে যদি শোনার চেষ্টা করেন, তাহলে এখানে বুঝবেন যে একজন বিরোধী দলনেতা হিসেবেও তিনি যে ধৈর্য এবং তিনি যে কোথাও না কোথাও দুর্ঘটনা নিয়ে রাজনীতির থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা করেছেন, সেটা কিন্তু পরিষ্কার। উনি উত্তরপ্রদেশের সরকারের কাছে আবেদন রেখেছেন যাতে এই দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয় এবং তারা যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায়, এবং যা যা সম্ভব একটা সরকার পক্ষ থেকে সেটা যেন তাদের প্রতি করা হয়। दुख की बात है, बहुत परिवारों को नुकसान हुआ है, काफी लोगों की मृत्यु हुई है, तो दुख की बात है। मैं इसको राजनीतिक प्रिज्म से नहीं कहना चाहता हूँ, मगर प्रशासन की कमी तो है जी, और गलतियां तो हुई हैं, तो ये पता लगाना चाहिए। और शायद सबसे जरूरी बात कि कॉम्पनसेशन सही मिलना चाहिए, जी, क्योंकि ये गरीब परिवार हैं जी, जी, और मुश्किल का समय है इनके लिए, तो कॉम्पनसेशन ज्यादा से ज्यादा। और मैं यूपी के चीफ मिनिस्टर से विनती करता हूं कि दिल खोल के कॉम्पनसेशन करें। राहुल जी, आपने बड़ी बात मुआवजे की कही है, 2 लाख की बात उन्होंने कही है, तो मुआवजा निश्चित तौर पे ज्यादा उनको मिलना चाहिए क्योंकि बहुत गरीब लोग हैं। मिलना चाहिए, गरीब लोग हैं, इस समय इनको जरूरत है। अब आपने 6 महीने बाद दिया, 1 साल बाद दिया, डिले किया, उससे किसी का फायदा नहीं। सवाल ये था कि मुआवजे की रकम मुआवजा जल्दी से जल्दी देना चाहिए, और जितना जितना दिया जा सकता है
दिल खोल कर देना चाहिए। परिवार वालों से मेरी पर्सनल बात हुई है जी उनके परिवार के बारे में, जी उनके बच्चों के बारे में, माता के बारे में, वो कैसे थे, क्या करते थे, तो वैसी बात हुई। उन्होंने कहा कि प्रशासन की कमी है, उन्होंने कहा कि जो अरेंजमेंट वहां पुलिस का होना चाहिए था वो नहीं था, ठीक है। बट बहुत दुख में है, शॉक में है, तो ऐसी सिचुएशन में मैं मतलब उनकी जो स्थिति है, उनकी सिचुएशन है, उसको समझने की कोशिश करता हूँ। উনি কিন্তু এখানে কোনো রকম পলিটিক্যাল পার্টি, যারা সে শাসক পার্টি হোক বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই হোক, কাউকে কিন্তু কোনো রকম দোষারোপের রাস্তায় হাঁটেনি। আমরা প্রতিনিয়ত দেখে আসছি যে যখন দুর্ঘটনাগ্রস্ত কোনো জায়গায় ঘটে যায়, সেই জায়গাটায় কিন্তু রাজনেতাদের উচিত রাজনীতি থেকে বেরোনো, কিন্তু সেখানে রাজনৈতিক দোষারোপ, একে অপরের প্রতি দোষারোপটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছে যায়। সেটা কিন্তু দেখতে দেখতে আমরা যেন কোথাও না কোথাও গিয়ে একটা একঘেয়েমিতে পৌঁছে গেছি। কিন্তু আজকে কিন্তু রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে একটা বার্তা পরিষ্কার দিলেন যে এই সমস্ত পরিবেশ, এই সমস্ত সময় কিন্তু রাজনীতি করার মতো নয়। এখানে আমরা উল্লেখ্য, মানে আমরা প্রত্যেকেই জানি যে এই হাতরাসের যে ঘটনাটি ঘটেছে, কোথাও না কোথাও কিন্তু প্রশাসনিক খামতি রয়েছে। কারণ পুলিশ নিজেই বয়ান দিয়েছে যে সেখানে ৮০,০০০ লোকের এই সৎসঙ্গের জায়গা ছিল, কিন্তু সেখানে ১ লাখেরও বেশি হয়ে গেছে। তো যদি ৮০,০০০-এর যদি সেখানে পরিস্থিতি থাকে না ৮০,০০০ লোকের, তাহলে যদি সেখানে ১ লাখ হয়ে যায়, ২০,০০০ বেশি যদি হয়ে যায়, তাহলে কিন্তু এতটা পরিস্থিতি হওয়ার কথা নয়। কিন্তু পুলিশ নিজে এটাও স্বীকার করেছে যে সেখানে ৪০ জন মাত্র পুলিশ কর্মী সেখানে উপস্থিত ছিল। তাহলে এতগুলো লোকের ভিড়ের কন্ট্রোল, ৪০ জন পুলিশ কর্মী বা প্রশাসনিক ভাবে যে খামতিটা, সেটা কিন্তু পরিষ্কার তাদের বয়ানের ভিত্তিতেই বোঝা যাচ্ছে। আর যে জিনিসগুলো এই আজকের যে রাহুল গান্ধীর যে হাতরাসের পরিবারগুলোর সঙ্গে দেখা করা আমাদের চোখে একটা বয়ান দিল যে রাহুল গান্ধী যে ধীরে ধীরে জননেতা হয়ে উঠছেন, মানুষের যখনই প্রয়োজন তখনই যে রাহুল গান্ধী তাদের পাশে দাঁড়াচ্ছেন, সেটা কিন্তু একটা বাস্তব দিক আমাদের কাছে ফুটে আসছে। ঠিক যখন মণিপুরের প্রয়োজন ছিল, রাহুল গান্ধী কিন্তু মণিপুরে ছুটে গেছেন। যখন পেপার লিক কাণ্ডে ছাত্রছাত্রীরা অসহায় বোধ করছিল, ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল, ঠিক সেই সময় কিন্তু রাহুল গান্ধী সেই ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথনে যায় বা কথা বলে। ঠিক একই রকমভাবে অগ্নিবীরে শহীদ পরিবার যখন অসহায় বোধ করছিল, রাহুল গান্ধী কিন্তু তাদের সঙ্গে কথা বলে। আর আজকে যখন হাতরাসের পরিবারদের প্রয়োজন, রাজনেতা কেউ কোনো বার্তা দিক, যারা যখন প্রয়োজন মনে করছে, ঠিক সেই সময় কিন্তু রাহুল গান্ধী তাদের পাশে দাঁড়ায়। এখানে রাহুল গান্ধী যে ধীরে ধীরে জননেতা হয়ে উঠছে, তার কিন্তু একটা চিত্র আজকে ফুটে আসছে। এখনো পর্যন্ত কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু এই হাতরাসের দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আমরা দেখলাম আমাদের যে ভারতীয় ক্রিকেট টিম, জয়ী টিম, সেই জয়ী টিমের সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদী ফোনে কথাও বলেছেন, আলাদা আলাদা করে রাহুল দ্রাবিড় থেকে শুরু করে রোহিত শর্মা থেকে বিরাট কোহলির সঙ্গে কথা বলেছেন। এমনকি দেশে ফেরার পর তাদের সঙ্গে দেখা করে ঝা চকচক ছবিও তুলেছেন। কিন্তু আমাদের দেশের যে পরিবারগুলো অসহায় বোধ করছে, যে পরিবারগুলোর পাশে এই মুহূর্তে রাজনেতার দাঁড়ানো উচিত, তারা মানসিকভাবে সেই পর্যায়ে রয়েছে যে তাদের কাছে গিয়ে রাজনেতা, যেহেতু গরিব পরিবার, তারা রাজনেতাগুলো গিয়ে দাঁড়ায়, তাদের প্রতি সমবেদনা জানায়, তারা একটু হলেও সান্ত্বনা পাবে। কিন্তু তাদের সঙ্গে কথা বলার সময় এখনো পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রীর হয়নি, না গিয়ে দেখা করা, না ফোনে কথা বলা। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো অবশ্যই উঠতে থাকে যে যেগুলো ভালো দিক, যেখানে ঝা চকচকে ছবি হবে, সেখানে প্রধানমন্ত্রী, আর যেগুলো ভারতের খারাপ দিক, যে জায়গাগুলো মানুষ অসহায় বোধ করে, যে জায়গায় হয়তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে ছবি হবে না, সেই জায়গাগুলো নরেন্দ্র মোদী এড়িয়ে চলে। হয়তো উনি যাবে 2 মাস পর বা 1 মাস পর, যদিও সংসদ ভবনে উনি দুটো কথা বলেছেন,
কিন্তু সেই মানুষগুলোর কাছে হয়তো উনি তখন যাবেন বা তখন কথা বলবেন যখন এই মানুষগুলো একটু হলো ধীর স্থির বা পরিস্থিতিটাকে মানিয়ে নিতে শিখবে। তখন ওনার মিষ্টি, আমরা তো প্রত্যেকেই ভালো করেই জানি যে নরেন্দ্র মোদীর বক্তব্য দেওয়ার মধ্যে ক্ষমতাটা অবশ্যই অনেকটা, তখন হয়তো উনি খুব সাজিয়ে গুজিয়ে খুব সুন্দরভাবে বক্তব্য দেবেন, প্রশ্ন কিন্তু তবুও থেকেই যাবে। বন্ধুরা, আপাতত এটুকুই।